Doers. Doers mean the gateway. This is the gateway to Bhutan from India. ওয়েলকাম বন্ধুরা, আমার আরেকটি অন্য ব্লগে তোমাদের স্বাগত জানাই সবাইকে। এই যে দেখতে পাচ্ছ, এটি একটি ডেন্স ফরেস্ট। এটি হচ্ছে রাজাভাতখাওয়া ফরেস্ট, ডুয়ার্সের বিখ্যাত একটি ফরেস্ট। এটি এতই ঘন ছিল যে পাশাপাশি সেরকম কিছু দেখা যাচ্ছিল না। আমরা এই রাজাভাতখাওয়া ফরেস্টটি আমাদের কদিনের থাকবার জন্য সিলেক্ট করেছিলাম, তাই সাত সকালবেলায় এই ডেন্স ফরেস্টটি হেঁটে দেখতে বেরিয়ে পড়েছি। যদিও খুব বেশি দূর ঢুকতে সাহস পাইনি, কারণ ওখানকার লোকাল লোক বলল যদি হঠাৎ করে এই ঘন বনের পাশ থেকে হাতি বেরিয়ে পড়ে আপনারা কিচ্ছু করতে পারবেন না, তাই খানিকটা দেখে ফিরে যান, বেশি ঘন জঙ্গলের মধ্যে ঢুকবেন না। আমাদের বাংলোটি ছিল এই রাজাভাতখাওয়া ফরেস্টের একদম পাশেই। আমাদের বাংলোটি একটি প্রাইভেট প্রপার্টি ছিল, তাই এটি অত ফেমাস নয়। আমরা 2017 সালে এই ডুয়ার্স ট্যুরটি করেছিলাম। তখনই আমাদের বাংলোটি পার ডে 1500 টাকা করে থাকার চার্জ ছিল, কিন্তু তোমরা এখানে আরও নানা রকম থাকার অপশান পেয়ে যাবে। এই রাজাভাতখাওয়া ফরেস্টেও বিভিন্ন লজ, হোমস্টে আছে, কিংবা এর কাছাকাছি একদম বক্সা টাইগার রিজার্ভ ফরেস্ট আছে, সেখানে পশ্চিমবঙ্গ সরকারেরও থাকবার জায়গা আছে। এছাড়া জলদাপাড়ায় ফেমাস হলং বাংলো আছে, যেটা অনলাইন বুকিং হয় 5-6 মাস আগে থাকতে। হলং বাংলোর প্রচণ্ড ডিমান্ড থাকায় সেটি অন স্পট বুকিং তো হয়ই না, 5-6 মাস আগে থাকতেও পাওয়াটি অনলাইনে খুবই কঠিন হয়ে পড়ে। তোমরা এই ডুয়ার্সের নানা রকম রিজার্ভ ফরেস্ট আছে, সেখানে নানা রকম লজ আছে, নানা রকম হোমস্টে আছে, বাংলো বাড়ি আছে। তোমরা সিলেক্ট করে নেবে এর মধ্যে তোমাদের বাজেট অনুযায়ী তোমরা কোথায় স্টে করবে। অনলাইনে সব ইনফরমেশান পেয়ে যাবে গুগলে সার্চ করলে। আমরা 2017-র 19শে মে যাত্রাটি শুরু করেছিলাম। সেদিনই ছিল আমার হাজব্যান্ডের বার্থডে, তাই ট্রেনেই আমরা তার বার্থডে সেলিব্রেশন করে নিলাম। আমরা সমস্ত বন্ধুরা মিলে 3টে বন্ধুর ফ্যামিলি মিলে সামার ভ্যাকেশানে এই ট্রিপটি করেছিলাম। সেখানেই প্রি প্ল্যান্ড অনুযায়ী ট্রেনেই তোমরা দেখতে পাচ্ছ কেক কাটিং চলছে। সেখানে আমাদের সমস্ত বন্ধুরাই আছে ট্রেনের কম্পার্টমেন্টে। ট্রেনের ব্যাপারে তোমাদের বলে রাখি, তোমরা হাওড়া শিয়ালদা থেকে প্রচুর ট্রেনের অপশান পেয়ে যাবে। টাইমটা দেখে তোমরা সিলেক্ট করবে কোন টাইমে তোমাদের সুবিধে হবে ট্রেনটি সিলেক্ট করবার। সেই রকম টাইম অনুযায়ী তোমাদের হাওড়া জংশন থেকে না শিয়ালদা জংশন থেকে কোনটা তোমাদের বাড়ির কাছে হবে, সেইখান থেকে কোন ট্রেনগুলো যায় সেই ট্রেনগুলো দেখে তোমরা সিলেক্ট করবে। তাই আমি কোনো বিশেষ ট্রেনের নাম উল্লেখ করতে পারছি না। তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী ট্রেনটি চয়েস করবে। যেহেতু আমরা ওখানে রাজাভাতখাওয়া ফরেস্ট থাকবো বলে চয়েস করেছিলাম, সেহেতু আমরা নিয়ার স্টেশন আলিপুরদুয়ারে নেমেছিলাম। এটিও তোমরা কোন নিয়ারেস্ট স্টেশনে নামবে সেটিও চয়েস করবে। ওইখানে কোথায় স্টে করবে, ডুয়ার্সে গিয়ে তোমরা কোথায় স্টে করবে সেই অনুযায়ী তোমাদের নিয়ারেস্ট স্টেশনটি তোমরা চয়েস করবে। আমাদের রাজাভাতখাওয়াতে হওয়ায় আমরা তাই জন্য আলিপুরদুয়ার স্টেশনটিকে চয়েস করেছিলাম। সেখান থেকে গাড়ি ভাড়া করে চলে গেছিলাম আমাদের রাজাভাতখাওয়া এই ফরেস্ট বাংলোটিতে। এটি তোমাদের তো আগেই বললাম যথেষ্ট ডেন্স ফরেস্ট হওয়ায় এই যে আমাদের সুন্দর বাংলোটি, তার পাশেই এরকম বড় বিশাল উচ্চতার একটা ওয়াচ টাওয়ার ছিল। সেখান থেকে চারপাশের বনটার ভালো ভিউ পাচ্ছিলাম। পেছন দিকে একটা ট্রেনের লাইনও ছিল, সেখান দিয়ে মাঝে মাঝে রেলগাড়িও যাচ্ছিল, সেটাও আমরা দেখতে পাচ্ছিলাম। আর যেহেতু ওটা একটা ডেন্স ফরেস্ট, সেহেতু আমরা
রাত্রিবেলা মাঝে মধ্যে বারান্দায় বা ছাদে দাঁড়ালে হাতির ডাক বা হাতির চলাচলের শব্দ মাঝে মাঝে শোনা যাচ্ছিল। ও তাই ওই ফরেস্টটিকে আমাদের খুবই পছন্দ হয়েছে। ডুয়ার্সকে প্রাকৃতিক সৌন্দর্যের রানী বললেও কম বলা হবে। তোমরা তো জানোই সেখানে ঘন ঘন টি এস্টেট রয়েছে, টি গার্ডেন। এই দেখছো আমরা বিভিন্ন টি গার্ডেনে নানা রকম ঘুরে ঘুরে ছবিও তুলে নিয়েছি। আর ছিল নানা রকম রিজার্ভ ফরেস্ট, সেখানে জলদাপাড়া অভয়ারণ্য আছে, বক্সা টাইগার রিজার্ভ ফরেস্ট আছে, চিলাপাতার জঙ্গল আছে, আতিয়াবাড়ি টি এস্টেট প্লাস জঙ্গল আছে। সেখানে বিভিন্ন ফরেস্ট, টি গার্ডেন আর নানা রকম রিভার, যেরকম মূর্তি রিভার ওখানকার ফেমাস রিভার, আর সব কিছু মিলিয়েই হচ্ছে ডুয়ার্স। আর ডুয়ার্সের এই যে ওয়াচ টাওয়ারে উঠে আমাদের চারপাশের বাংলোর চারপাশের জঙ্গলটিকে আমরা করছিলাম। আর একটা যেটা ফেমাস স্পট, ওখান থেকেই গাড়ি ভাড়া করে সাইট সিনের জন্য তোমরা জয়ন্তীতে পৌঁছে যেতে পারো। জয়ন্তী রিভার প্লাস জয়ন্তী ফরেস্ট আছে, ওখানে আমরা জয়ন্তী এই যে রিভার বেডের ওপর দিয়ে এরকম সরু ছোট্ট নদীটি চলে গেছে। এটি বর্ষার সময় ভয়ঙ্কর রূপ ধারণ করে। তোমরা যেটা হরকা বান টিভিতে খবরের কাগজে নানাভাবেই শুনে থাকো, তখন এই রিভার বেডটি যেটি দেখতে পেলে একদম জলের ছিটে ফোটা নেই ছিটে, সেটিকেও ওই ছোট্ট শান্ত রিভারটি তখন প্লাবিত করে তোলে। আমরা ওই রিভার বেড দিয়ে পৌঁছে গেছিলাম ছোট মহাকাল পর্যন্ত। ও ছোটো মহাকালে একটু ছোট্ট একটা ট্রেক করে ওপরে পাহাড়ে উঠতে হয়। এই রিভার বেডে গাড়ি রেখেই আমরা ছোটো এই রিভার বেড দিয়ে আমাদের গাড়ি চলছে। রিভার বেড দিয়ে জয়ন্তী রিভার বেড দিয়ে আমরা ছোটো মহাকাল পর্যন্ত পৌঁছে গিয়ে সেখান থেকে একটু ওপরে পাহাড়ে উঠেছিলাম ছোটো মহাকাল দর্শন করতে। বাট বড় মহাকাল ওখান থেকে আরও খানিকটা যেতে হয় এবং তার রাস্তাটি অত্যন্ত দুর্গম হওয়ায় আমরা কজন যেতে পারবো না, সেই জন্য আমরা বড় মহাকাল পর্যন্ত পৌঁছতে পারিনি। বাট ওখানে ছোট মহাকাল বড় মহাকাল দুটোই বিখ্যাত, তোমরা চাইলে দুটোই ভিজিট করতে পারো এই জয়ন্তী ফরেস্ট থেকে। এই যে দেখছো পুরো রিভার বেডটির ওই মাঝখান দিয়ে সরু একটি রিভার চলে গেছে। সেটা তোমাদের যেরকম বললাম বর্ষাকালে একদম পুরো প্লাবিত হয়ে যায়, তখন গাড়ি চলাচলের কোনো ব্যাপার থাকে না, গাড়ি এপাশ থেকে ওপাশে একদমই যেতে পারে না। কিন্তু আমাদের সেটি বর্ষাকাল না হয় অনায়াসেই জিপ একদম ছোট মহাকালের পাদদেশ পর্যন্ত পৌঁছে গেছিলো, আবার ছোট মহাকাল থেকে আমাদের নিয়ে এসছে। এটি তারপরে হচ্ছে জলদাপাড়া সাফারিতে আমরা যেদিন গেছিলাম। জলদাপাড়া সাফারির জন্য ওখানে হাতির পিঠে চড়েও তোমরা ডেন্স ফরেস্টে যেতে পারো, বাট আমরা জিপে করে গেছিলাম, হাতির ওপর আর ভরসা করে উঠতে পারিনি। আমাদের 2017 সালে রেন্টটি অনুযায়ী এখন আমি তোমাদের আর ডেসক্রাইব করলাম না, সেটিও তোমরা অনলাইনে সার্চ করলে তোমরা যখন যাবে সেই তখনকার অনুযায়ী তোমরা হাতির পিঠে চড়েই বনের সাফারি করো বা জিপ সাফারি করো, প্রত্যেকটার প্রাইস আলাদা করে গুগলের অনলাইনে সার্চ করলে তোমরা পেয়ে যাবে। যে বক্সার রিজার্ভ ফরেস্টেই তোমরা সাফারি করো বা জলদাপাড়াতেই সাফারি করো বা রাজা ভাত খাওয়াতেই সাফারি করো, যে কোনো জায়গায় সাফারি করবে সেটা সার্চ করবে গুগলে, তৎক্ষণাৎ সেই সময়কার রিসেন্ট প্রাইস পেয়ে যাবে। জলদাপাড়া অভয়ারণ্যে এই গন্ডারটিকে আমরা দেখেছিলাম হলং বাংলোর সামনে। হলং বাংলোর সামনেই একটি নুন খাওয়ার জায়গা আছে, ওরা সেই ডেন্স ফরেস্ট থেকে নুন খেতে বেরিয়ে আসে। বনকর্মীরা ওখানে বন্য প্রাণীদের জন্য ওদের খাবার স্পেশাল ওই নুনগুলো রেখে দেয়, ওরা সেগুলো খেতে আসে, তাই জন্য এই গন্ডারটি বেরিয়েছিল। আমরা ঠিক যখন গেছিলাম সৌভাগ্যক্রমে হলং বাংলোর ঠিক সামনেই এই গন্ডারের দেখা পেয়েছি। হলং বাংলোতে তোমরা ওয়ান নাইট স্টে করলে মোটামুটি
সারাদিন ধরে এরকম হাতি গন্ডার ভালোই দেখতে পাবে বলে আশা করা যায়, কিন্তু সবই ভাগ্যের ওপর নির্ভর করছে কে কখন দেখা দেবে, কে কখন তোমাদের দর্শন দেবে। আর যেটা তোমাদের ইনফরমেশান দেওয়ার, জলদাপাড়ায় সাফারি করতে গেলে তোমরা খুব সকাল সকাল জলদাপাড়ায় পৌঁছে গিয়ে সাফারির জন্য টিকিট কাটতে পারো, বা জলদাপাড়াতে সাফারি অনলাইনেও বুক করা যায়। সেখান থেকে আগে থাকতেও তোমাদের ডেট অনুযায়ী অনলাইনে সাফারি, সে হাতির পিঠে চড়েই হোক বা জিপ সাফারি হোক, তোমরা বুকিং করে রাখতে পারো। দিনে 3 টাইম করে সাফারির সূচনা হয়। একটা হয় 8টা থেকে, আর একটা মোটামুটি 10টা-11টার মধ্যে, আর লাস্ট সাফারি শুরু হয় দুপুর 2টো থেকে। তারপরে আর কোনো সাফারির জন্য জিপ বা হাতি কেউই বনের মধ্যে প্রবেশ করে না। এই 3টের মধ্যে পুজোর সময় বা সামার ভ্যাকেশান যেগুলো ওদের পিক টাইম, সেখানে প্রচুর ভিড় থাকায় অনলাইনে আগে থাকতে বুক করে রাখাটাই শ্রেয়। ও তারপরে জলদাপাড়া অভয়ারণ্যের মাঝে যখন আমরা জিপে করে যাচ্ছিলাম, তখন বিভিন্ন ওয়াচ টাওয়ার ছিল বেশ খানিকটা দূরে গিয়ে। ওয়াচ টাওয়ার থেকেও দূরে দূরে কিছু হাতির নিদর্শন আমরা পেয়েছি। হাতি আমাদের নিরাশ করেনি। হাতি গন্ডার এইগুলো ওখানে দেখা গেছে, কিছু ময়ূরও দেখা গেছে, এছাড়া আর কিছু দেখতে পাইনি। আর জলদাপাড়া ছাড়া আরও যেগুলো ছিল, বক্সা টাইগার রিজার্ভ ফরেস্ট বা অন্যান্য ফরেস্ট, সেখানে আর আমাদের সাফারির সুযোগ হয়নি। অতদিন তো আমরা ওখানে ছিলাম না। আর নানা রকম তার সাথে আরও অন্যান্য সাইট সিন ছিল, যেগুলো পরের ভিডিওতে আসবে। তাই জন্য আমরা শুধু জলদাপাড়া সাফারিটাই করেছিলাম। আর রাজাভাত খাওয়া যেহেতু ছিলাম, রাজাভাত খাওয়াটা আমরা আমাদের বাংলোর ওয়াচ টাওয়ার থেকেই ঘুরে ঘুরে বনের বিস্তীর্ণ অঞ্চল দেখছিলাম। আর পায়ে হেঁটে যতদূর বনের মধ্যে ঢোকা সম্ভব ততদূর পায়ে হেঁটে দেখে নিয়েছি। তোমরা আরও বক্সা টাইগার রিজার্ভ ফরেস্টে সাফারি করতে চাইলে সেখানেও সাফারি করতে পারো, জয়ন্তী ফরেস্টে সাফারি করতে পারো। এই যে আমাদের জিপ আমাদের নিয়ে এগিয়ে চলেছে। এটি জলদাপাড়া সাফারির প্রথম দিকটা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে নয়, আস্তে আস্তে জিপটি ঘন জঙ্গলের মধ্যে দিয়ে জঙ্গলে ঢুকছে। এই যে আমাদের প্রথম হাতির দর্শন পেয়েছিলাম আমরা, বনের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল। তো এই হাতি আর গন্ডার দেখেই আমাদের নিশ্চিন্ত থাকতে হয়েছে, আর বিশেষ কিছু দেখা পাইনি। তোমাদের ভাগ্য ভালো থাকলেও তোমরা এরকম সুন্দর বন্য প্রাণের দেখা মিলবে। তাছাড়া আছে চারদিকে ঘন জঙ্গলের সবুজের হাতছানি। মোট কথা ট্যুরটি তোমাদের অসাধারণ লাগবে। ডুয়ার্সে গেলে তোমরা কখনোই ব্যর্থ মনোরথ হয়ে ফিরবে না। এইটা হচ্ছে হলং বাংলোর সামনে যে সরু নদীটি বয়ে চলেছে, যেখান থেকে এরা জল খেতে আসে, বন্য প্রাণীরা জল খেতে আসে। সেইখানের জায়গাটা আমরা বসে গন্ডার দেখতে দেখতে খানিকটা ছবি তুলছিলাম। এই হচ্ছে বিখ্যাত হলং বাংলো। এখানে আমরা টিকিট পাইনি বলে হলং বাংলোতে আমরা থাকতে পারিনি। তোমরা থাকতে চাইলে 5-6 মাস আগে থাকতে অনলাইনে টিকিট কেটে রেখো। আর এইগুলো হচ্ছে ওয়াচ টাওয়ার। বিভিন্ন জায়গায় আমরা এরকম ওয়াচ টাওয়ারে উঠে উঠে বেশ কিছু দূরে হাতির দর্শন পাচ্ছিলাম। এরকম ঝোপঝাড়ে জিপ চলতে চলতে 2-1টা ময়ূরেরও দর্শন পেয়েছি। আমাদের জলদাপাড়া সাফারিটা খুব ভালোই কেটে। বন্য ময়ূররা অপূর্ব সুন্দর এরকম বনের সাথে মিশে গিয়ে ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু তা সত্ত্বেও আমাদের দৃষ্টি এড়ায়নি। এরকম গন্ডার শুয়েছিল বনের মধ্যে, হাতির দেখা মিলছিল মাঝে মধ্যেই। আর ঢোকার মুখেই এরকম তোমরা কৃত্রিম বাঘ, গন্ডার, বাইসন দেখতে পাবে। এই যে আমাদের জিপটি সাফারির জন্য আমরা সবাই মিলে উঠে পড়েছি সাফারির জন্য জিপের মধ্যে। আর এরকম সরু রাস্তার মধ্যে দিয়ে জিপটি যাবে।
তারপরে আমরা আর একদিন চলে গেছিলাম বাইক রাইড করে আতিয়াবাড়ি টি গার্ডেনে। সেটিও অসাধারণ সুন্দর একটি টি গার্ডেন। আমরা ঘুরে ঘুরে টি এস্টেটটির চারপাশটা বাইকে করে দেখছিলাম। দারুণ সুন্দর অভিজ্ঞতা লাগছিল। এরকম দুপাশে ঘন জঙ্গল, তার মাঝখান দিয়ে সরু রাস্তা দিয়ে আমরা 3টে ফ্যামিলির সবাই বন্ধুরা বাইক রাইড করে এগিয়ে চলেছিলাম। সে দারুণ এক অভিজ্ঞতা। এই বাইকগুলো আমাদের বাংলো থেকেই জোগাড় করে দিয়েছিল ও তাদের আমরা তেলের কস্টটা দিয়ে দিয়েছিলাম। এগুলো কোনো জায়গা থেকে তোমরা অ্যারেঞ্জ করে নিতে পারো, দারুণ হবে অভিজ্ঞতাটা। ডুয়ার্স থেকে তোমরা গাড়ি ভাড়া করে হাসিমারা দিয়ে ভুটানের সামনের অঞ্চলটুকুনি ফ্রুট সেলিং নামে যেটি পরিচিত সেটি ঘুরে আসতে পারো। আমরাও গেছিলাম ফ্রুট সেলিং অঞ্চলটিতে, বাট ভুটান ট্যুর করতে গেলে আলাদা পারমিশন নিতে হয়, সেই জন্য আমরা ভুটান ট্রিপটা করিনি। জাস্ট ডুয়ার্স থেকে হাসিমারা দিয়ে ইন্ডিয়া বর্ডার থেকে বেরিয়েই ফ্রুট সেলিংটি আমরা ঘুরে এসেছিলাম। এটি তোমরা অনায়াসে ঘুরে আসতে পারো ডুয়ার্স ট্রিপ করার সময়। একটা আলাদা দেশে যাওয়ার অভিজ্ঞতা হবে। ভুটান খুব পরিষ্কার পরিচ্ছন্ন, চারদিকে রাস্তাঘাট ট্রাফিক খুবই সুন্দর। আজ এ পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং বন্ধুরা।